মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মধ্যে যারা অলৌকিক ঘটনা, বাস্তবিক কাহিনী বিশ্বাস করেন না, তারা হয়তো জীবনে কখনো এমন ঘটনার সম্মুখীন হননি। তবে ভবিষ্যতে তারা যদি কোনো নির্জন প্রান্তে একা একা যান, তাহলে অবশ্যই পেছন থেকে কোনো শব্দ শুনলে ঘুরেও তাকাবেন না। কে জানে কোন আত্মা আপনার কোন প্রতীক্ষায় বসে রয়েছে। আজকে এমন একটা ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো, যেটা গতকালই আমাকে মেল করে পাঠিয়েছে অরিত্র। তো অরিত্র যেভাবে পাঠিয়েছে তেমন করে পাঠ করার চেষ্টা করবো। আমাদের আজকে নিবেদন ছায়ার ক্ষুধা। শুরু হচ্ছে ছায়ার ক্ষুধা। আমার নাম অরিত্র, পেশায় গ্রাফিক ডিজাইনার। 2022 সালে কাজের চাপ এড়াতে এক সপ্তাহের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলাম। শহরের কোলাহল থেকে অনেক দূরে মাধবপুর হ্রদের পাশে একটা ছোট্ট রিসোর্ট, শান্ত নির্জন আর ঠিক ততটাই সুন্দর। প্রথম দিনই জায়গাটাকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু রিসোর্টের কেয়ারটেকারের চোখে একটা অদ্ভুত সতর্কতা দেখেছিলাম। সেই দিন সন্ধ্যায় লোকের পাশে বসে ছবি তুলছিলাম, ঠিক তখনই কেয়ারটেকার রহিম কাকা বলেছিলেন, বাবা, এত রাত নামলে হ্রদের ধারে কিন্তু যাস না, ওখানে কিছু শব্দ শোনা যায়। সবাই শোনে কিন্তু সবাই বোঝে না। আমি হেসে বলেছিলাম, ভূত টুত নাকি? রহিম কাকার মুখটা অস্বাভাবিকভাবে গভীর হয়ে গেল। ভূত নয়, মানুষের মতো, আবার মানুষও নয়। শুধু মনে রাখিস, কেউ ডাকলে সাড়া দিবি না। তার কথা শুনে অকারণে একটা শীতল স্রোত বুকের ভেতর দিয়ে নেমে গেল। তবু আমি ভাবলাম, এ সবই লোকাল, যে কোনো গল্পের মতো। পাহাড়ি অঞ্চল মানেই নাকি রহস্য। আমি অতটা গুরুত্ব দিলাম না। ঘটনাটা ঘটেছিল তৃতীয় রাত্রে। দিনভর বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর মেঘ সরে গিয়ে চারদিকে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সেই রাতের আকাশ এত ঝকঝকে ছিল যে চাঁদের আলো লোকের জলে হীরের মতো ঝিলমিল করছিল। আশপাশের পাহাড়গুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে। আমি হঠাৎ ঠিক করলাম ক্যামেরা নিয়ে লোকের ধারে যাই, কিন্তু লেকের রাতের ছবি তোলা আমার যে নেশা। রহিম কাকার সতর্কবার্তা মাথায় এসেছিল ঠিকই, কিন্তু এটাও ভেবেছিলাম এত সুন্দর একটা রাতে এমন সুযোগ আবার কবে পাবো। রাত 10:30টায় ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। রিসোর্টের পথটা সরু, দুপাশে বিশাল শিমুল আর সেগুন গাছ দাঁড়িয়ে। আশেপাশে দূর দূর কোনো মানুষ নেই। বাতাসে কেমন যেন একটা কাঁচা গন্ধ, মাটির পাতা পচা আর বৃষ্টির মিশ্রণ মিশেছিল। পথের শেষে ছোট্ট বাঁশের সেতু পার হলেই হ্রদ। হঠাৎ লক্ষ্য করলাম আজকে হ্রদের পাশটা অস্বাভাবিক নীরব।
সাধারণত রাতে নানান ধরনের পোকামাকড়ের শব্দ শোনা যায়, কিন্তু সেদিন যেন প্রকৃতিও নিঃশব্দ হয়ে গেছে। আমি ক্যামেরা সেট করছিলাম, ঠিক তখনই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। জলের দিক থেকে ভেসে এলো একটা মৃদু শব্দ, অরিত্রা। এত স্পষ্ট, এত বাস্তব যে বুকের রক্ত হিম হয়ে গেল। শব্দটা শুনতেই কেউ যেন খুব ধীরে, খুব ব্যথা নিয়ে আমার নামটা বলছে। প্রথমেই ভাবলাম নিশ্চয়ই ভুল শুনেছি, অথবা হাওয়া মজা করছে, কিন্তু আবারও শব্দটা ভেসে এলো, অরিত্রা এখানে আয়। আমি টর্চ জ্বালিয়ে হ্রদের দিকে তাকালাম। লোকের ওপারে অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষ নেই, শুধু শুধু জলের স্রোতে ক্ষীণ আলো প্রতিফলিত হচ্ছে লেকে। আমার ভেতরে তখন যুক্তিবাদী মানুষটা কাজ করছিল। হয়তো কাছের গ্রাম থেকে কেউ ডাকছে, সেই আওয়াজ ছড়িয়ে এসে এমন শোনাচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই যুক্তির খোলস ভেঙে গেল। জল থেকে উঠে এলো একটা মানব আকৃতি, না ঠিক মানুষ বলা যায় না, যাদের আলোয় দেখে শরীরের অর্ধেকটাই জলে ডুবে আছে, কিন্তু তার মুখ একটা মৃত মানুষের মতো ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, আর সেই মুখটা অদ্ভুতভাবে পরিচিত। হঠাৎ মনে পড়ল, দুদিন আগে রিসোর্টের করিডোরে একটা পুরনো ছবিতে এক তরুণ ছেলের মুখ রেখেছিল। তরুণ ছেলের মুখ দেখেছিলাম। রিসোর্টের আগে মালিকের ছেলে, নাম আরিয়ান। গল্পে শুনেছিলাম কয়েক বছর আগে নাকি সে হ্রদে ডুবে মারা গেছে, কিন্তু এখন সে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে, তার ঠোঁট নড়ছে। অরিত্র, সাহায্য করো, আমাকে নিয়ে যাও। শরীর অবশ হয়ে গেল, তার কথা শুনে নড়তে পারছিলাম না আমি। আমার ভেতরে একটা অদ্ভুত টান তৈরি হলো, যেন কেউ আমাকে টেনে নিচ্ছে হ্রদের দিকে। আমি অজান্তেই একবার সামনে এগিয়ে গিয়েছিলাম। ঠিক তখনই মাথার ভেতর রহিম কাকার কথাটা বাজতে লাগলো, সে যে বলেছিল ডাকে সাড়া দিবি না। আমি জোর করে চোখ বন্ধ করলাম, নিজেকে সামলানোর চেষ্টা করলাম, দু হাত দিয়ে কান শক্ত করে ঢেকে ফেললাম, কিন্তু শব্দ বন্ধ হলো না, বরং আরো কাছে, আরো স্পষ্ট হতে লাগলো। অরিত্র, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, তুমি এসো। এইবার আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে জোর করে টেনে নিচ্ছে, পা যেন নিজের ইচ্ছায় এগোচ্ছে। না না, আমি দাঁত চেপে চিৎকার করলাম। ঠিক সেই মুহূর্তে টর্চটা হঠাৎ নিভে গেল, চারিপাশে যেন এক নিমেষে আরো গভীর অন্ধকারে ডুবে গেল। আর তখনই আমি টের পেলাম আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ফিসফিস করে বলছে, আরিয়ানকে ফিরিয়ে দাও। শব্দটা এত ঠান্ডা, এত অমানবিক ছিল যে মনে হলো পেছনে তাকালে আর বাঁচবো না। আমার গলা শুকিয়ে গেল, শরীর শক্ত হয়ে গেল। হঠাৎ জোরে দৌড় দিলাম রিসোর্টের দিকে, পেছনে তাকাবো না এই একটা চিন্তায় দৌড়াচ্ছিলাম। মনে হচ্ছিল কোনো ছায়া যেন আমার ঠিক পেছনে দৌড়াচ্ছে। ফুসফুস ফাটানো গতি নিয়ে কিভাবে রিসোর্টের দরজা পর্যন্ত পৌঁছেছি মনই জানে। তবে দরজা বন্ধ করে ভেতরে ঢোকার পরই হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখি রহিম কাকা ইতিমধ্যেই জেগে আছে, মুখে আতঙ্কের ছাপ। তিনি বললেন, বাবা, তুই কি হ্রদের দিকে গেছিলি?
আমি হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ালাম। ও ও ও তোকে দেখেছে? আমি তখনও ঠিক করে কিছু বলতে পারছিলাম না, শুধু বসে পড়লাম। কাকা আমাকে জল দিলেন, তারপর দরজা শক্ত করে লাগিয়ে বাইরে কিছু একটা ছড়িয়ে দিলেন, মন্ত্র লেখা কাগজের মতো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি কি ওটা কি? কাকা গম্ভীর কণ্ঠে বললেন, ওকে জানিস? আরিয়ান 4 বছর আগে ডুবে গেছিল, কিন্তু তার দেহটা পাওয়া যায়নি। ওর মা মরার আগেও বলতো ও নাকি প্রতি রাত্রে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, আর যেদিন তার মা মারা গেল সেদিন থেকে লেকের ধারে দিয়ে গেলে মেয়ের মতো করে মানুষকে ডাকে। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু আমাকে কেন ডাকছিল? রহিম কাকা চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, কারণ তুই ওকে দেখেছিস। যারা দেখে তাদেরই ওর নিচের জগতে নিয়ে যায়। কথাগুলো শুনে রক্ত হিম হয়ে গেল। ভাবলাম, সবই কি সত্যি? আমি কি সত্যি কিছু দেখেছি? হয়তো বৃষ্টি ভেজা আলোয় ভুল দেখেছি, কিন্তু সেই চোখ, সেই মুখ টেনে নেওয়ার সেই শক্তি, এগুলো কি ভুল হয়? আমি ঘরের আলো নিভিয়ে ঘুমোতে চেষ্টা করলাম, কিন্তু তখনও মনে হচ্ছিল বাইরের কেউ দাঁড়িয়ে আছে, কেউ দরজায় ঢুকছে, কেউ ফিস ফিস করছে। রাত 3টা নাগাদ হঠাৎ জানলার কাজ ঠক ঠক শব্দ হতে লাগলো। আমি চমকে উঠলাম। দ্বিতীয়বার টক টক, তৃতীয়বার। জানলার দিকে তাকাতে হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। ধূসর মুখটা জানালার ওপাশে চাপা, চোখ দুটো আমার দিকে তাকানো, ঠোঁট নড়ছে আর বলছে, অরিত্র, দরজা খোলো। আমি চিৎকার করে ফেললাম। রহিম কাকা দৌড়ে এলেন। তিনি জানালা ঢেকে দিলেন। একটা লাল সুতোয় বাঁধা ছোট্ট লোহার টুকরো জানালার সামনে ঝুলিয়ে দিলেন, আর জানালার চাপা থাকা সেই মুখটা মিলিয়ে গেল। ওরে দেখ, দেখে ফেলি, তাই তোকে ছাড়বো না, কাকা বললেন। সেই রাত আর চোখে ঘুম আসেনি। পরদিন সকালেই ঠিক করেছিলাম এই জায়গা থেকে চলে যাব, কিন্তু যাওয়ার সময় রহিম কাকা আমাকে থামালেন আর বললেন, বাবা, যাওয়ার আগেই একটা কাজ করতে হবে, নইলে পথে বেরোলেই বারবার ডাকবে তোকে, শেষে টেনে নিবে নিচের কাছেই। আমি ভয়ে কাঁপছিলাম আর বললাম, কি করতে হবে? কাকা বললেন, হ্রদের পশ্চিম পাড়ে একটা পুরনো গাছ আছে। ওর মা যেদিন মরেছিল সেই দিন গাছটার তলায় একটা আলপিন বাঁধা জিনিস রেখে গেছিল, মনে হয় ছেলের কিছু চিহ্ন। ওটাই আরিয়ান খুঁজছে। তুই সেটা জলে ফেলে দিবি, তাহলে ওর টান কমবে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আবার হ্রদের ধারে যেতে হবে, এই ভাবনা এখনো আতঙ্ক দিচ্ছিল, কিন্তু বিকল্প তো নেই। বিকেল বেলায় কাকা আমাকে নিয়ে গেলেন। আকাশ মেঘলা, বাতাস ভারী। হ্রদের পাশটায় পৌঁছতেই বুক ধরফর করতে শুরু করলো। মনে হচ্ছিল ও ওখানেই আছে, পশ্চিম পাড়ে সেই পুরনো গাছটা। দেখা গেল অনেকটা শুকনো ডালপালা পেকে আছে গাছের গোড়ায়। কাগজ মোড়া ছোট্ট প্যাকেট। কাকা বললেন, তুই জলে ফেলে দে। প্যাকেটটা হাতে নিতেই শরীর কেঁপে উঠলো, ভেতরে কিছু একটা যেন নড়ে উঠলো। আমি আর দেরি না করে লোকের ভেতরে ছুড়ে দিলাম। প্যাকেটটা ডুবে যেতে অদ্ভুত একটা শোষো শব্দ উঠলো, যেন কোথাও থেকে কেউ চিৎকার করছে। হঠাৎই ঠান্ডা হাওয়া বইতে লাগলো, জলের উপরে কালো ছায়া নড়লো, আর ঠিক তারপরে জলের উপর থেকে একটা হাত উঠে এলো। অমানসিক চেহারাটা আবার দেখা গেল, কিন্তু এবার সে রাগে ফুঁসছে। তুমি কেন আমার জিনিসটা ছুঁড়ে ফেললে? আমি তোকে যেতে দেব না। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু সে যেন জলের বাইরে উঠে আসছে। রহিম কাকা চিৎকার করে বললেন, অরিত্র, দৌড়া অরিত্র, পেছনে তাকাস না।
আমি দৌড়াতে লাগলাম। একবার পেছনে তাকাইনি, শুধু শুনতে পাচ্ছিলাম জলের দিক থেকে একটা বিশ্রী গর্জনার ছলছল শব্দ, যেন কেউ হ্রদ পেরিয়ে আমাদের দিকে ছুটে আসছে। রিসোর্টে পৌঁছে দরজা বন্ধ করতেই বাইরের ঝড়ের মতো শব্দ উঠলো। হাওয়া, গাছ, জল সব যেন একসঙ্গে চিৎকার করছিল। হঠাৎ সমস্ত শব্দ থেমে গেল। চরম নিস্তব্ধতা। পরের দিন সকালে উঠে দেখি আসলে কিছুই ভাঙেনি, কিন্তু হ্রদের জল দেখে মনে হচ্ছিল গত রাতটা সত্যি সত্যি হয়েছে। জলটা কালচে, ভারী, অস্বাভাবিক। আমি আর এক মুহূর্ত থাকতে চাইনি। ব্যাগগুলি গুছিয়ে বেরিয়ে পড়লাম। রহিম কাকা শুধু বললেন, যা বাবা, আর কখনো মনে মনে হলেও যেন ওকে ডাকিস না। আমি মাথা নাড়লাম, কিন্তু ওই ঘটনার পর 2 বছর কেটে গেছে। এখন যখনই রাত্রে জল বা ঝিলমিল আলো দেখি, মনে হয় ওই ফ্যাকাশে মুখটা আবার ডাকছে আমাকে। অনেক রাতেই হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে নতুন ফ্ল্যাট উঠেছি, তবে প্রথম রাতে বাইরে টকটক শব্দ শুনছিলাম জানালার কাছে। টর্চ জ্বালিয়ে এগোতে যাবো, ঠিক তখনই অরিত্র, এই শব্দটা আবার পরিচিত, আরো কাছে আমার। আমি জানি এটা আমার কল্পনা নয়, ও ফিরে এসেছে। হয়তো সেই জলে আমি যে চিহ্ন ফেলে দিয়েছিলাম সেটা ওকে মুক্ত করেনি, বরং আমার সাথে আরো গভীরভাবে বেঁধে দিয়েছে। আজও এই লেখা লিখতে লিখতে জানালার পর্দাটা কেঁপে উঠছে, কারণ হাওয়ার কারণে নাকি আর কেউ আছে নাকি জানি। শুধু এইটুকু জানি, রাত গভীর হলেই আমি আর একা নই। আর যদি কখনো কাউকে শুনি, শোনো, অন্ধকারের ভিতর থেকে তোমার নাম ধরে ডাকছে, সাড়া দিও না, কখনোই না।